কারণে জনগণ তাদের কষ্টার্জিত আমানত ফেরত পাচ্ছে না। দেশের অর্থনীতি কার্যত ভেঙে পড়েছে। এমন বাস্তবতায় দেশের অর্থনীতিকে স্বাভাবিক ও গতিশীল অবস্থায় ফিরিয়ে নেওয়া অবশ্যই একটি বড় চ্যালেঞ্জ। দেশের শাসন ব্যবস্থায় যেই থাকুক না কেন তাকেই সেই চ্যালেঞ্জ নিতে হবে এবং যোগ্যতা ও সাহসের সঙ্গে তা মোকাবেলা করতে হবে। কিন্তু অত্যন্ত উদ্বেগের বিষয়, বর্তমান অন্তর্বর্তী সরকার এই চ্যালেঞ্জগুলোকে কার্যকর উপায়ে মোকাবেলা না করে একটি অর্থনৈতিক গঠনের ভিত্তি তৈরির দিকে মনোযোগ না দিয়ে চলতি অর্থ বছরের মাঝপথে হঠাৎ করে ভ্যাট শুল্ক বৃদ্ধি করল, যা সহজ কিন্তু জনগণের জন্য কল্যাণকর নয়। উপস্থিত সাংবাদিকবৃন্দ, সরকার গত নভেম্বর 2024 মাসে 24 সালে আওয়ামী সরকার লুণ্ঠিত কিছু ব্যাংকে তাড়ানো সংকট কমাতে নতুন করে 22,500 কোটি টাকা ছাপিয়ে বাজারে ছেড়েছে। যদিও এই সরকার তার মেয়াদের শুরুতে বলেছিল দেশের অর্থনৈতিক কোনো অবস্থাতেই টাকা ছাপানো হবে না, কিন্তু আওয়ামী লীগ সরকারের ন্যায় টাকা ছাপানোর মতো অর্থনীতির জন্য অত্যন্ত ক্ষতিকর পদক্ষেপটি গ্রহণ করলো, যা দেশের উচ্চ মূল্যস্ফীতিকে আরও বাড়িয়ে দিয়েছে এবং জনগণের অবিশ্বাসকে বাড়িয়ে দিয়েছে। প্রিয় সাংবাদিকবৃন্দ, সরকারি রেকর্ড অনুযায়ী ডিসেম্বর 2024 দেশের জাতীয় মূল্যস্ফীতি ছিল 10.89। চিত্র 2 আসছে। খাদ্য মূল্যস্ফীতি 12.92। তাছাড়া গ্রামের 12.63%, তুলনায় শহরে 13.56% খাদ্য মূল্যস্ফীতির আরো প্রকট আকার ধারণ করেছে। নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্য ও আনুষঙ্গিক জিনিসপত্রের দাম এমনিতেই নাগালের বাইরে চলে যাওয়ায় প্রান্তিক জনগণের পাশাপাশি খেটে খাওয়া মানুষ, দিনমজুর ও স্বল্প আয়ের মানুষদের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। যেভাবে জনজীবনের দৈনন্দিন ব্যয় বৃদ্ধি পাচ্ছে, সেভাবে তাদের আর্থিক আয় বৃদ্ধি পাচ্ছে না। বর্তমান অর্থনীতির বিবেচনায় অন্তর্বর্তী সরকারের এই নতুন করারোপের সিদ্ধান্তের ফলে 1 নম্বর, বর্তমানে প্রায় 13% ক্রমবর্ধমান মূল্যস্ফীতি আরও বৃদ্ধি পাবে। ক্রমবর্ধমান মূল্যস্ফীতির ফলে পরিবারের সঞ্চয় কমবে এবং ব্যাংক থেকে টাকা তোলার হার বেড়ে যাবে। 2, বর্তমানে নিম্নমুখী 5.82% অর্থনৈতিক প্রবৃদ্ধি আরও কমবে। এর অর্থ হল অর্থনৈতিক গতি স্থবির বা মন্থর হয়ে পড়েছে। ব্যবসা বাণিজ্য দ্রুতগতিতে না বাড়লে, কারখানায় উৎপাদন না বাড়লে আয় বৃদ্ধি পাবে না। কর্মসংস্থান আরও কমে যাবে, বেকারের সংখ্যা আরও বৃদ্ধি পাবে। এমনিতেই গত 3 বছর ধরে মানুষের প্রকৃত আয় কমেছে। বিবিএস এর হিসেব অনুযায়ী গত ডিসেম্বর মানুষের আয় বেড়েছে 8%, কিন্তু জিনিসপত্রের দাম অর্থাৎ মূল্যস্ফীতি বেড়েছে প্রায় 11%। বাংলাদেশ ব্যাংকের গভর্নর 14 আগস্ট আশ্বাস দিয়েছিলেন 5-6 মাসের মধ্যে মূল্যস্ফীতি সহনীয় হবে, কিন্তু বাস্তবে তা বরং বেড়েছে। অথচ প্রতিবেশী দেশগুলো মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিয়ে তার সুফল পেয়েছে। বাংলাদেশ যথাসময়ে যথাযথ পদক্ষেপ নিতে পারেনি। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে মুদ্রা ও রাজস্ব নীতি ও বাজার ব্যবস্থাপনায় সমন্বিত পদক্ষেপের অভাব রয়েছে। গোষ্ঠী স্বার্থ উপেক্ষা করতে পারছে না সরকার। বাংলাদেশ ব্যাংক সুদের হার বাড়াচ্ছে মূল্যস্ফীতি কমাতে, অন্যদিকে সরকার কর বাড়িয়ে দিচ্ছে যা মূল্যস্ফীতি বাড়াবে। এক মন্ত্রণালয় আমদানির অনুমতি দিচ্ছে, আরেক মন্ত্রণালয়ের অধীনে সংস্থা তা আটকে দিচ্ছে। এই অদক্ষতা ও সমন্বয়হীনতার মাসুল দিতে হচ্ছে সাধারণ জনগণকে। একদিকে বিশ্বব্যাংক যেমন প্রবৃদ্ধি কমে যাওয়ার কথা বলছে, তেমনি 2025 সালে বাংলাদেশের অর্থনীতি 5টি বড় ঝুঁকির কথা বলেছে, যেমন মূল্যস্ফীতি, বেকারত্ব, অর্থনৈতিক অর্থাৎ বন্যা তাপপ্রবাহ ফলে দূষণ সুযোগের অভাব এবং অর্থনৈতিক নিম্নমুখিতা। বিশ্ব ব্যাংকের গ্লোবাল মাল্টিডাইমেনশনাল পভার্টি ইন্ডেক্স MPI 2024 অনুসারে বাংলাদেশের চরম দরিদ্র জনগোষ্ঠীর সংখ্যা প্রায় 4,17 লাখ। বর্তমানে আরোপিত নতুন কর হার এই দরিদ্র মানুষদের দুর্ভোগ আরো বৃদ্ধি করবে। বিবিএস এর তথ্য মোতাবেক দেশের প্রায় 86% মানুষ অনানুষ্ঠানিক খাতে কাজ করেন।
সারা দেশে এই ধরনের কর্মজীবী মানুষের সংখ্যা প্রায় 6 কোটির মতো। এছাড়া 2022 সালের জানুয়ারির পর থেকে 2024 সালের ডিসেম্বর পর্যন্ত কোনো মাসেই মূল্যস্ফীতির সঙ্গে তাল মেলাতে পারেনি মজুরি বৃদ্ধির হার। প্রতি মাসে গড়ে যত মজুরি বেড়েছে, মূল্যস্ফীতি ছিল তার চেয়ে বেশি। ফলে সাধারণ সীমিত আয়ের মানুষের বাজার থেকে নিত্য পণ্য ও সেবা কেনার সামর্থ্য কমেছে। গবেষণা প্রতিষ্ঠান সানেমের দেশব্যাপী গৃহস্থালী জরিপ 2023-এর আরেকটি সমীক্ষায় দেখা যায় যে সেপ্টেম্বর 2022 থেকে 2023 সালের ফেব্রুয়ারির মধ্যে উচ্চ মূল্যস্ফীতির চাপে 70% খানা বা পরিবার তাদের খাদ্যাভ্যাস পরিবর্তনে বাধ্য হয়েছে। 2024 সাল শেষে দেশে সার্বিক মূল্যস্ফীতি কিছুটা কমলেও খাদ্য মূল্যস্ফীতি এখনও 13 ছুঁই। অর্থনৈতিক পরিস্থিতি বিষয়ক শ্বেতপত্র প্রণয়ন কমিটির চূড়ান্ত প্রতিবেদনের প্রদত্ত তথ্য মোতাবেক বর্তমানে প্রায় 2 কোটি লোক রয়েছেন যারা দুদিন কাজ বা আয় করতে না পারলে দারিদ্র্য সীমার নিচে নেমে যেতে বাধ্য হবেন। পরিণতিতে জাতীয় দরিদ্রের হার পুনরায় 40% পৌঁছানোর আশঙ্কা করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা। সামগ্রিক অর্থনৈতিক চিত্র বিবেচনায় এটা দায়িত্বহীনভাবে বলা যায় যে নতুন করে ভ্যাট আরোপে স্বল্প আয়ের মানুষের দুর্দশা চরমভাবে বৃদ্ধির আশঙ্কা তৈরি করেছে। উল্লেখ্য যে 2001 থেকে 7 সনে বিএনপি আমলে দারিদ্র্য লাঘবের হার ছিল বার্ষিক 1%। চিত্র 3। দারিদ্র্য লাঘবের যে হার গত 1.5 দশক ধরে ফ্যাসিস্ট হাসিনার সময় ক্রমাগতভাবে হ্রাস পেতে থাকে। তাছাড়া পতিত আওয়ামী লীগ সরকারের শাসনামলের 1.12% তুলনায় বিএনপি সরকারের শাসনামলে 1.76% দারিদ্র্য সীমার নিচে বসবাসকারী জনসংখ্যার বার্ষিক গড় হ্রাসের পরিমাণ বেশি ছিল। চিত্র 4। আমাদের মনে রাখতে হবে যে গ্রামের দরিদ্র মানুষ না খেয়ে মরে না ঠিকই, কিন্তু তারা অর্ধাহারে দিন কাটায়। বর্তমানে খাদ্যদ্রব্য সহ অন্যান্য জিনিসপত্রের দাম লাগামহীনভাবে বৃদ্ধি পাওয়ার কারণে একজনের আয় দিয়ে সংসার চালানো খুবই কষ্টসাধ্য হয়ে পড়েছে। তাই পিতা মাতা কোনো উপায় না দেখে ছেলেমেয়েদের কাজে লাগিয়ে দিচ্ছেন শুধু খেয়ে বেঁচে থাকার জন্য। তাই সরকারের ভ্যাট ও শুল্ক বৃদ্ধির প্রভাব শিক্ষাক্ষেত্র সহ সকল ক্ষেত্রে পড়তে বাধ্য ও সার্বিকভাবে হত দরিদ্রের উপরই পড়বে বেশি। 4. বর্তমান উচ্চ মূল্যের জ্বালানি খরচ আরো বাড়বে। 5. পর্যাপ্ত সময় না দিয়ে বিদ্যমান টার্নওভার ট্যাক্স থ্রেশহোল্ড 50 লাখ থেকে 30 লাখ এবং ভ্যাট রেজিস্ট্রেশন থ্রেশহোল্ড 3 কোটি থেকে 50 লাখে নির্ধারণ করা ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর কমপ্লায়েন্স প্রেসার বাড়াবে এবং অপ্রাতিষ্ঠানিক অর্থনীতি ইনফর্মাল ইকোনমি বৃদ্ধি পাবে, যা দেশের জন্য কোনো অবস্থাতেই মঙ্গলজনক হবে না। 6. ব্যবসায়িক ব্যয় কস্ট অফ বিজনেস এবং শিল্প কারখানাগুলোতে উৎপাদন খরচ বৃদ্ধি পাবে, মোট উৎপাদন হ্রাস পাবে। এতে বেকারত্ব আরও বৃদ্ধি পাবে। এমনিতেই দেশে বেকারের সংখ্যা 26,60,000। এটা প্রথম আলো 5 জানুয়ারিতে আপনার 25 জানুয়ারিতে প্রকাশ করেছে। যদিও বেকারের প্রকৃত সংখ্যা আরো অনেক বেশি হবে। 7. ক্রেতাদের ক্রয় ক্ষমতা আরো হ্রাস পাবে। 8. নিম্ন আয় জনগোষ্ঠীর জীবন ধারণ আরো দুর্বিষহ হয়ে উঠবে। ব্যবসায় বিনিয়োগ কমবে। রপ্তানি প্রতিযোগিতার ক্ষমতা হ্রাস পাবে। সর্বোপরি অর্থনীতি ও দেশের জনগণের উপর ক্ষতিকর প্রভাব পড়বে। সরকার নীতি সুদ হার বাড়িয়ে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে, কিন্তু বাংলাদেশের মতো দেশে শুধু নীতি সুদ হার বাড়িয়ে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। একদিকে নীতি সুদ হার বাড়ানো, অন্যদিকে ভ্যাট বাড়ানো হচ্ছে। বলা বাহুল্য, এতে একদিকে যেমন অর্থনৈতিক প্রবৃদ্ধি কমবে, অন্যদিকে মুদ্রাস্ফীতি বাড়বে। প্রিয় সাংবাদিকবৃন্দ, সরকারের এমন আকস্মিক সিদ্ধান্তে ব্যবসায়ী মহল সহ আর্থিক কাজ সংশ্লিষ্ট নানা মহলে তীব্র অসন্তোষ পরিলক্ষিত হচ্ছে। অর্থনীতিবিদদের মতে সরকার এই সিদ্ধান্ত স্পষ্ট প্রমাণ করে যে সরকারের মুদ্রানীতি, রাজস্ব নীতি ও বাজার ব্যবস্থাপনায় সমন্বয়ের চরম ঘাটতি ঘটছে। যদিও
এনবিআর এর সাম্প্রতিক বিবৃতিতে দাবি করা হয়, বর্ধিত করারোপ খাতে নিত্য প্রয়োজনীয় পণ্য নেই। তথাপি দেশের প্রথিতযশা অর্থনীতিবিদেরা এনবিআর এর এই যুক্তি মানতে নারাজ। তাদের মতে ওষুধ, এলপিজি, মোবাইল সেবা, রেস্তোরাঁর খাবার, পোশাকের মতো নিত্য ব্যবহার্য জিনিসপত্রে করারোপ বৃদ্ধি পেলে জনজীবনের ভোগান্তি আরো ত্বরান্বিত হবে এবং মূল্যস্ফীতির উল্লম্ফন করবে। এমনিতেই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের দুর্নীতি ও ব্যবস্থাপনায় দেশের অর্থনৈতিক অবস্থা ভঙ্গুর হয়ে পড়েছে। এই ভঙ্গুর অবস্থায় সহজ রাস্তায় হেঁটে ভ্যাটের হার তথা কর বাড়িয়ে সরকারের খরচ মেটানোর চেষ্টা করলে তা দেশের জনগণের জন্য কোনোভাবেই কল্যাণকর হবে না। আমাদের মনে রাখা উচিত যে এই দেশের জনগণ আগামী দুঃশাসন থেকে মুক্তি পেতে অকাতরে নিজেদের জীবন বিসর্জন দিয়েছে। আমরা যেন ভুল নীতিমালা গ্রহণের মাধ্যমে তাদেরকে আবার সেই দুঃশাসনের মধ্যে ফিরিয়ে না নিয়ে যাই। আমরা পূর্বে বলেছি যে এই অন্তর্বর্তী সরকারকে আমরা সর্বাত্মক সমর্থন ও সহযোগিতা করে যাব। তাই সরকারকে অনুরোধ করছি, আপনার নীতিমালা প্রণয়নে জনগণের কথা সর্বপ্রথম বিবেচনায় নিন। দেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় রাজস্ব সংগ্রহের জন্য অন্যান্য উপায় বিবেচনা করার এবং সেই অনুযায়ী কাজ করার সুযোগ রয়েছে। আপনারা পরোক্ষ কর না বাড়িয়ে প্রত্যক্ষ কর বাড়ানোর দিকে মনোযোগ দিন, কারণ পরোক্ষ কর সকল শ্রেণীর মানুষকে প্রায় সমানভাবে প্রভাবিত করে এবং নিম্নবিত্ত মানুষের উপরে বোঝাটা বাড়ায়। প্রত্যক্ষ কর না বাড়িয়েও সরকারি খরচ কমিয়ে এবং চলতি বাজেটের অর্থনৈতিক ব্যবস্থাপনা পুনর্বিন্যাস করেও চলমান আর্থিক সমস্যার সমাধান করা যায়। বর্তমান পরিস্থিতিতে সরকারের সর্বপ্রথম নজর দেওয়া উচিত খরচ কমানোর দিকে। আমরা মনে করি সরকার তার উন্নয়ন বাজেট পুনর্বিবেচনা করে অপ্রয়োজনীয় ও আর্থিকভাবে অযৌক্তিক প্রকল্পগুলো বাদ দিলে প্রায় 20% খরচ কমানো সম্ভব এবং এতে প্রায় 60,000 কোটি টাকা সাশ্রয় করতে সহায়ক হবে। পরিচালন ব্যয়ের ক্ষেত্রে সরকার যদি স্থানীয় সরকারের বাজেট এবং ভর্তুকি খাতে খরচ কমায় এবং সার্বিকভাবে পরিচালন ব্যয়ের 10% কমাতে পারে, তাহলে ন্যূনতম 50,000 কোটি টাকা সাশ্রয় সম্ভব। তাছাড়া সরকার কর্তৃক স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোকে দেয়া ঋণের বাজেট কমিয়ে সাময়িকভাবে ব্যয় সাশ্রয় করতে পারে। উল্লেখ্য, 2024 থেকে 25 অর্থ বছরে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর জন্য 50,875 কোটি টাকা ঋণ বাজেট করা হয়েছিল। অতএব সরকার খরচ কমানোর মাধ্যমে বাজেটের ন্যূনতম 1 লাখ কোটি টাকা সাশ্রয় করতে পারে এবং ঘাটতি কমাতে পারে। এই পদক্ষেপগুলো দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা ও দীর্ঘমেয়াদী উন্নয়নের জন্য অত্যন্ত জরুরি। সরকারি খরচ কমানোর এই উদ্যোগগুলো সাধারণ মানুষের উপর করের বোঝা কমাবে এবং অর্থনৈতিক চাপ লাঘব করবে। ফলে জনগণ আর্থিকভাবে স্থিতিশীল হবে এবং দেশের সার্বিক অর্থনীতির উন্নয়ন করবে। প্রিয় সাংবাদিকবৃন্দ, অপ্রয়োজনীয় ও দুর্নীতিগ্রস্ত মেগা প্রজেক্টের বিপরীতে বরাদ্দকৃত অর্থ আপাতত বন্ধ রেখে বিপুল পরিমাণ অর্থ সাশ্রয় করা সম্ভব। প্রতিটা সরকার কুইক রেন্টাল বিদ্যুৎ উৎপাদনের ক্যাপাসিটি চার্জ বাবদ বর্তমান বাজেটে বরাদ্দ রেখেছিল 40,000 কোটি টাকা, যার পরিমাণ 2023-24 অর্থ বছরে ছিল 32,000 কোটি টাকা। মেয়াদ শেষ হয়ে গেলেও নিজেদের স্বার্থে বছরের পর বছর বাড়ানো হয়েছে এগুলোর মেয়াদ। এসব বিদ্যুৎ কেন্দ্রে বছরের পর বছর ক্যাপাসিটি চার্জের নামে চলেছে হরিলুট। গত 14 বছরে এই বিদ্যুৎ কেন্দ্রগুলোতে এমন লুটপাট হয়েছে প্রায় 1,25,000 কোটি টাকার ওপর। শ্বেতপত্র কমিটিতে অন্তত উঠে এসেছে যে বিগত ফ্যাসিস্ট সরকারের সময় উন্নয়ন বাজেটের 40% লুটপাট করা হয়েছে। অধিকন্তু বাজেটের এমন অনেক খাত রয়েছে, যেমন অবকাঠামো খাতগুলোতে বরাদ্দকৃত বাজেটের অধিকাংশই অর্থ ব্যয় করা সম্ভব হয় না। এ সকল খাতে তাদের বরাদ্দকৃত অর্থ হ্রাস করে বাজেটের আকারকে আরো যৌক্তিকভাবে ছোট করে আনা সম্ভব। এভাবে খরচ কমানোর পাশাপাশি সরকার এমন কিছু উপায় বের করতে পারে যা জনগণের, বিশেষ করে দরিদ্র জনগোষ্ঠীর উপর অর্থনৈতিক চাপ ফেলবে না।
উদাহরণস্বরূপ, প্রত্যক্ষ করের ক্ষেত্রে সর্বোচ্চ স্ল্যাবে ইনকাম ট্যাক্সের হার বৃদ্ধি এবং চার্জ তথা ওয়েলথ ট্যাক্স বাড়ানোর মাধ্যমে কর আদায়ের ক্ষেত্রেও আরও মনোযোগী হওয়া যেতে পারে। নন ট্যাক্স এবং নন রেভিনিউ খাতে আয় বৃদ্ধি করার দিকেও নজর দেওয়া প্রয়োজন। ভ্যাটের হার না বাড়িয়ে বরং ভ্যাটের আওতা বাড়ানো যেতে পারে। নন ট্যাক্স যেমন নার্কোটিক্স ও লিকার ডিউটি, মোটর ভেহিকেল ট্যাক্সেস, নন জুডিশিয়াল স্ট্যাম্প ইত্যাদি এবং নন রেভিনিউ খাত যেমন ডিভিডেন্ড অ্যান্ড লিকার ডিউটি, মোটর ভেহিকেল ট্যাক্সেস বলেছি, প্রফিটস অ্যান্ড দুঃখিত যেমন ডিভিডেন্ড অ্যান্ড প্রফিটস, ইন্টারেস্ট, অ্যাডমিনিস্ট্রেটিভ ফিস, সার্ভিস ফিস, লিজেন্স, টোলস ইত্যাদি। সরকার টিআইএন নাম্বারধারীদের রিটার্ন সাবমিট এবং কর আদায় নিশ্চিত করার জন্য কার্যকর পদক্ষেপ নিতে পারে। এটি ইনকাম ট্যাক্স আওতা বাড়াতে এবং কর সংগ্রহের দক্ষতা বাড়াতে সহায়ক হবে। করযোগ্য আয়কে করের আওতায় নিয়ে আসা সরকারের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে। এর মাধ্যমে কর ফাঁকি রোধ করা এবং রাজস্ব বাড়ানো সম্ভব হবে। এছাড়াও এটি কর ব্যবস্থা আরও স্বচ্ছ ও সুবিন্যস্ত করতে সহায়ক হবে, যা দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে এবং সরকারি আয় বৃদ্ধি করতে সহায়তা করবে। দুর্নীতিবাজ ব্যক্তিদের সম্পদ যা জব্দ করা হয়েছে বা অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে, আইনানুগ পন্থায় সেই অর্থ ব্যবহার করা সরকারের জন্য একটি কার্যকর পদক্ষেপ হতে পারে। তাছাড়া যে সকল সরকার সেক্টরে অব্যবহৃত প্রয়োজনে অতিরিক্ত অর্থ রয়েছে তা চিহ্নিত করে ওই সকল অলস অর্থের যথাযথ আইনানুগ ব্যবহার নিশ্চিত করা যেতে পারে। এই মুহূর্তে কারো টাকা উদ্ধারের জোরালো চেষ্টা করা, ব্যাংকের লুণ্ঠিত টাকা ও নন পারফরমেন্স লোনের টাকা উদ্ধারের ব্যবস্থা করা হবে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। বর্তমান সরকারের শ্বেতপত্র অনুযায়ী দুর্নীতি লুটপাটের প্রায় $234 বিলিয়ন বা 28 লক্ষ কোটি টাকা উদ্ধার করার সর্বোচ্চ প্রচেষ্টা অত্যন্ত জরুরি। ফ্যাসিস্ট হাসিনার বিদায়ের পর বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের আন্তর্জাতিক ভাবমূর্তির কারণে সকলে আশা করছে যে আন্তর্জাতিক সম্প্রদায় বাংলাদেশের অর্থনৈতিক সাহায্যে এগিয়ে আসবে। এই প্রেক্ষাপটে আইএমএফ থেকে ঋণ পেতে তাদের প্রদত্ত কঠিন শর্তগুলো শিথিল করার জন্য বলা যেতে পারে। কারণ বলা হচ্ছে যে আইএমএফ এর শর্ত পূরণে নাকি কর চাপানো হয়েছে। তাছাড়া দাতা দেশ ও দাতা সংস্থাগুলো কর্তৃক ঘোষিত অনুদান ঋণের অর্থ ছাড় করানোর ক্ষেত্রেও সরকারকে আরো প্রোঅ্যাক্টিভ হতে হবে। পতিত আওয়ামী লীগ সরকারের সময় অনেক ক্ষমতাশালী ব্যক্তি ও প্রতিষ্ঠানকে অন্যায়ভাবে কর অব্যাহতি দেওয়া হয়েছিল, কর্পোরেট ট্যাক্স রিবেট। তারা অনেকেই অন্যায়ের পথ বেছে নিয়ে অনৈতিকভাবে কর ফাঁকি দিয়েছেন। অন্তর্বর্তীকালীন সরকার এই অন্যায় ও আর্থিক অনিয়মের পথ বন্ধ করে প্রত্যক্ষ কর বাড়াতে পারে। এর ফলে একদিকে যেমন সরকারের রাজস্ব আয়ের পরিসর বৃদ্ধি পেত, ঠিক তেমনি শুল্ক কারারোপের মতো জনবিধ্বংসী সিদ্ধান্ত এড়ানো যেত। বিগত সরকার বৃহৎ ঋণ খেলাপিদের নানা অনৈতিক সুযোগ সুবিধা দিয়ে খেলাপি ঋণের বোঝা সৃষ্টি করেছে। মাত্র 2% নগদায়ন করে বৃহদাকার ঋণ পরিশোধের শিডিউল করে তাদেরকে ঋণ খেলাপির তালিকা মুক্ত করে রেখেছে। সরকারের উচিত এসব ঋণ খেলাপি অলিগার্কদেরকে অপরিশোধিত ঋণ পরিশোধে এবং বিদেশে পাচারকৃত অর্থ ফেরত আনতে বাধ্য করা। বর্তমানে ভ্যাট ও রাজস্ব প্রশাসনে পতিত সরকারের দোষরা এখনো বহাল তবিয়তে অবস্থান করছে। ফলে পূর্বের মতো এই খাতের চলমান অব্যবস্থাপনা, অস্বচ্ছতা ও দুর্নীতির কারণে রাজস্ব প্রশাসন তার কাঙ্ক্ষিত রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকার উচিত ছিল রাজস্ব প্রশাসনের স্বচ্ছতা ও ধারাবাহিক জবাবদিহিতা নিশ্চিত করা এবং নজিরবিহীন দুর্নীতি প্রতিরোধ করে সরকারের বার্ষিক রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জন করা। জনগণের কাছ থেকে সহজ পন্থায় পরোক্ষ কর আদায় করে রাজস্ব বৃদ্ধির এনবিআর এর অযৌক্তিক পরামর্শ জাতীয় স্বার্থ বিরোধী। এছাড়া কর ফাঁকি রোধ করে কর প্রশাসনের উন্নতি করেও রাজস্ব আয় বাড়ানো যায়। পরিসংখ্যান বলছে
বিভিন্ন খাতে কর ফাঁকির কারণে বছরে সরকারের প্রায় 56,000 কোটি টাকা থেকে প্রায় 3 লাখ কোটি টাকা পর্যন্ত রাজস্ব আয় কম হয়। নানা কারণে তথ্য প্রযুক্তি ব্যবহার করে এই কর ফাঁকি রোধ করা যায়। মোট কথা, কর ব্যবস্থাপনার দুর্নীতি হয়রানি কমাতে এনবিআর নিরীক্ষায় অটোমেশন নিশ্চিত করতে হবে। এনবিআর এর বর্তমান কাঠামো অক্ষুণ্ণ রেখে সরকারের অভ্যন্তরীণ রাজস্ব বৃদ্ধি সম্ভব নয়। গত 15 বছরে ফ্যাসিবাদী লুটেরা গোষ্ঠী ও তাদের দোসর অলিগার্করা জনগণের সম্পদ লুটের অংশ হিসেবে ধনিক শ্রেণীর ওপর আয় করের তুলনায় সাধারণ মানুষের উপর পরোক্ষ কর বেশি বসিয়ে রাজস্ব আহরণ করছে। ছাগল কাণ্ডের দুর্নীতিবাজ মতিউররা এ কাজে প্রত্যক্ষ বা পরোক্ষ দোসর হিসেবে সহযোগীর ভূমিকা রেখেছে। বলার অপেক্ষা রাখে না, এর পরিণতিতে সমাজের চরম অর্থনৈতিক বৈষম্য বৃদ্ধি পেয়েছে। অর্থনীতির অন্যতম মূল উৎস কৃষির উপরও জোর দিতে হবে। প্রতিদিনকার কৃষিপণ্য উৎপাদনে তথা শাকসবজি উৎপাদনে বাড়ির আঙিনা থেকে শুরু করে সকল পতির জমি ব্যবহার করতে হবে। প্রিয় সাংবাদিকবৃন্দ, যদিও বর্তমান অর্থনৈতিক অবস্থায় আওয়ামী সরকারের 2,50,000 কোটি টাকার বেশি বাজেট ঘাটতি মোকাবেলা একটা বড় চ্যালেঞ্জ, সরকার একদিকে খরচ কমিয়ে অন্যদিকে আয় বাড়িয়ে বর্তমান বাজেট ঘাটতি কিছুটা হলেও সমাধান করতে পারে এবং অর্থনৈতিক সংকট মোকাবেলার জন্য কার্যকর পদক্ষেপ নিতে পারে। প্রসঙ্গত, বাজেট প্রস্তুতির সময়ই আমরা বলেছিলাম এটি একটি অবাস্তব বাজেট যা দেশের অর্থনৈতিক পরিস্থিতিকে আরো জটিল করে তুলবে। সাংবাদিক বন্ধুগণ, বর্তমানের প্রেক্ষিতে এবং আলোচনার প্রেক্ষিতে আমরা মনে করি সাধারণ জনগণের উপর কর এবং ভ্যাট তথা পরোক্ষ কর আরোপের মতো এই অপরিণামদর্শী সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করার আমরা আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। লম্বা প্লিজ। এর উপরে যদি আপনাদের স্পেসিফিক না এইটার উপরে যদি স্পেসিফিক ইকোনমিক কোশ্চেন থাকে সেটা আগে করেন, তারপরে রাজনীতি থেকে ওখানে টেনে নিয়েছেন আর কি। জি, এই অবস্থায় তো যারা বিনিয়োগ করে, দেশি বা আন্তর্জাতিক বিনিয়োগকারী, তাদের একটা অনাস্থার একটা পরিবেশ থাকে। তো এইটার জন্য একটা নির্বাচিত সরকার প্রয়োজন। সেই মানে এই অবস্থায় আপনারা নির্বাচনটাকে কতটা গুরুত্বপূর্ণ মনে করছেন? আমি বললাম না যে ওই জায়গায় আসবে আর কি। এটা কি অন আছে না? এটা অন আছে? এটা শেষ করবো নাকি না? না, আমি এটার উত্তরটা দিয়ে ওই যে আমার ইকোনমির উপর প্রশ্ন আছে। আচ্ছা, না যে সঠিকভাবে প্রশ্নটা করেছে আসলে এই আওয়ামী যে লুটপাটের বাজেট, প্রথমে তাদের উচিত ছিল, আমি মনে করি এই লুটপাটের বাজেটকে তারা বাস্তবায়ন করা প্রেক্ষাপট কিন্তু বাংলাদেশে বর্তমানে নাই। এবং আমি মনে করি তারা বাংলাদেশের যে অর্থনৈতিক প্রেক্ষাপট এবং যেহেতু এটা অনির্বাচিত সরকার, তারা একটা অন্তর্বর্তীকালীন বাজেট অ্যাড্রেস করা উচিত ছিল সবকিছু মিলিয়ে, কিন্তু সেটা না করে ওই লুটপাটের বাজেট বাস্তবায়ন করা বর্তমান প্রেক্ষাপটে এটা খুবই একটা কঠিন কাজ। বিশেষ করে দেখেন আপনি এই যে ঘাটতি মেটাতে সবচেয়ে ইজি অপশন হচ্ছে আপনি এনবিআর কে বলবেন, হ্যাঁ, যে কি আমাদের ঘাটতি আছে, ঘাটতি পূরণের কিভাবে কি করা যায়। এনবিআর খুব সহজভাবে কর বাড়ানো ছাড়া তার কোনো কাজ নেই এনবিআর, তাই না? সেটা ভ্যাট বলেন, কর বলেন। একটা সরকার এত ইজি অপশন না নিয়ে এখানে যে অল্টারনেটিভ গুলো আমরা যে আজকে বলেছি, অনেকগুলো অল্টারনেটিভ আছে কিন্তু, এবং সেই অল্টারনেটিভ গুলো তাদের অ্যাড্রেস করা উচিত ছিল।
যে কর বাড়ানো হচ্ছে সবচেয়ে ইজি অপশন, এবং এনবিআর কে বললে এনবিআর কর বাড়াবে। সুতরাং বাংলাদেশের মানুষ যে দুঃখ কষ্টের মধ্যে এখন অতিক্রম করছে, দৈনন্দিন জীবনে তারা তাদের দুবেলা খেতে পারছে না এবং তাদের ক্রয় ক্ষমতা ক্রমান্বয়ে কমে যাচ্ছে। তো সেই অবস্থা যদি আপনি আবার কর আরোপ করেন, আবার ভিএটি আরোপ করেন, এমনকি ওষুধ সহ, তো সেখানে তো তারা আরো দরিদ্র সীমার নিচে যাবে এবং সেখান থেকে তাদেরকে বের করে আনতে এই যে আরো দরিদ্র সীমার নিচে, সেটা একটা দীর্ঘ সময় লেগে যাবে। সুতরাং তাদের উচিত ছিল একটা অল্টারনেটিভ গুলো, যে অপশনগুলো, অন্য অপশন যেগুলো ছিল ওগুলো অ্যাড্রেস করা, ওগুলোর মাধ্যমে এই ঘাটতিটা পূরণ করা যেত, যেটা আমরা সাজেস্ট করেছি এখানে বাজেটে। সুতরাং অবশ্যই একটা বিগত সরকারের লুটপাটের যে বাজেট, সেখান থেকে তারা সরে এসে তাদেরকে নিজস্ব একটা এই সময়ের জন্য যতদিন তারা থাকবে ক্ষমতায় একটা অন্তর্বর্তীকালীন বাজেট দেওয়া উচিত ছিল বলে আমি মনে করি। এবং এটা অবশ্যই যখন একটা নির্বাচিত সরকার আসবে তখন তারা বাজেটকে যে এই যে বর্তমান দুর্ভোগ থেকে, যে অর্থনীতি যে ডোলড্রামের মধ্যে আছে, এখান থেকে বের করে আনার জন্য এটা একটা নির্বাচিত সরকার তাদের স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা করতে পারে। এবং সুতরাং আমাদেরকে সেটার জন্য অপেক্ষা করতে হবে একটা নির্বাচিত সরকার আসা পর্যন্ত। কিন্তু ইতিমধ্যে যে ম্যানেজমেন্টটা, এটা বিগত সরকারের লুটপাটের বাজেট বাস্তবায়নের মাধ্যমে সেখান থেকে তাদেরকে সরে আসতে হবে। সরে এসে বর্তমান যে ক্রাইসিস, এটাকে অ্যাড্রেস করার জন্য নতুনভাবে চিন্তা করতে হবে। আপনি বলছেন আমার নাম মহিনুর হক, আমি নিউ এজে কাজ করি। আমার কয়েকটা প্রশ্ন ছিল ইকোনমিক ইস্যু নিয়ে। প্রথমে স্লাইডে যখন সেক্রেটারি জেনারেল মধ্যে যখন দেখাচ্ছিলেন, প্রথম স্লাইডে বৈদেশিক ঋণের কথা যেটা বলা হচ্ছে, যে আমাদের ক্রমাগতভাবে বৈদেশিক ঋণটা বাড়ছে। তো আমি আপনার কাছে স্পেসিফিক আমি জানতে চাইবো যে আপনি কি মনে করেন যে আমাদের জিডিপির যে গ্রোথ আমরা গত কয়েক বছর ধরে দেখানো হলো আমাদের, সেই জিডিপির গ্রোথের সাথে কি বৈদেশিক ঋণ কি খুব বেশি অসামঞ্জস্যপূর্ণ? আর যদি হয়ে থাকে তাহলে জিডিপির গ্রোথটাকে আপনারা কিভাবে দেখেন, যে আমাদের যে ডেটার যে রিসার্চগুলো এখন আবিষ্কার হচ্ছে সেগুলোর সাথে এটা আসলে এদের কোনো ঘাটতি আছে? আর দ্বিতীয় হলো যে এখন যারা গভর্নমেন্টে আছে, অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংকে, তারা বরাবরই সমালোচনা করে আসছে বিগত সরকারগুলোর যে তারা খুব সহজ পদ্ধতিতে ইনডাইরেক্ট ট্যাক্স বাড়ায়, মানুষের উপরে চাপ তৈরি করে। যে এখন তারা ক্ষমতায় বা সরকারে এসে সেই একই কাজটি করতে তারা কেন বাধ্য হচ্ছে? আপনারা বিএনপি কি মনে করেন? না, এটা তো অ্যাড্রেস করা হয়েছে এখানে অলরেডি। এখানে প্রথমে আপনি জিডিপি এবং ডেট জিডিপি যে রেশিওটা, এটার প্রত্যেকটি দেশের অর্থনীতির একটা বৈশিষ্ট্য আছে। আপনি আমেরিকান ডেট জিডিপি আর বাংলাদেশের ডেট জিডিপি এক হবে না। তাদের ইকোনমির স্ট্রেংথ থাকতে হবে, আপনি ইকোনমি সাপোর্ট করতে পারবে কিনা এটাকে। তো বাংলাদেশের এই অর্থনীতি যে জায়গায় এসে দাঁড়িয়েছে, আমাদের ডেট জিডিপিটা একটা খারাপ অবস্থায় আছে। আপনি এটার রিপেমেন্ট যখন শুরু হচ্ছে এবং শুরু হয়েছে, এটা ক্রমান্বয়ে আনলেস আরো খারাপের দিকে যাবে, আনলেস পরবর্তী নির্বাচিত সরকার অর্থনীতিকে একটা নতুন ভাবে ঢেলে সাজাতে হবে এটাকে বর্তমান প্রেক্ষাপট থেকে বের হওয়ার জন্য। তো সেই জায়গাটায় আমাদেরকে আসতে হবে। তবে ইন্টেরিয়াম সরকারের পক্ষে আমি মনে করি তারা ইন্টেরিয়াম সরকার হিসেবে এটা অ্যাড্রেস করতে হলে তারা একটা রেগুলার বিজনেস অ্যাজ ইউজুয়াল বাজেটকে নিয়ে সেটা তারা করতে পারবে না, তাদেরকে নতুনভাবে অ্যাড্রেস করা দরকার। সাবসিডির কথা আপনারা কিছু বলেন, যে সাবসিডি আমাদের আছে বিভিন্ন সেক্টরে, এই সাবসিডিগুলো রিঅ্যারেঞ্জ করার প্রয়োজন আপনারা মনে করেন কিনা? আরেকটা বার্নিং ইস্যু হলো যে আমাদের এলডিসি গ্রাজুয়েশন, ইকোনমিতে এটার প্রভাব কি হবে সে ব্যাপারে আপনারা কোনো না, সাবসিডি তো দিতে গেলে তো আপনাকে আরো রেভিনিউ আর্ন করতে হবে। বর্তমান প্রেক্ষাপটে আমার মনে হয় ইন্টেরিয়াম বাজেটের মধ্যে এগুলোর কোনো সুযোগ নেই। আপনি একটা ইলেকটেড গভর্নমেন্ট আসার পরে, যেটা গণমুখী জনগণের নির্বাচিত সরকার, তাদের যে ফিডব্যাক থাকে জনগণ থেকে এবং তাদের যে পলিটিক্যাল মোবিলাইজেশনের সুযোগটা থাকে, সেটার জন্য আমাদেরকে তো অপেক্ষা করতে হবে। এই জন্য আমি বারবার বলছি, এই পুরো জিনিসটা একটা ইন্টেরিয়াম ভাবে তাদেরকে অ্যাড্রেস করা উচিত ছিল। ওই বিজনেস অ্যাজ ইউজুয়াল আওয়ামী লীগের বাজেটকে তারা কন্টিনিউ করতে গিয়ে এই বিপদে পড়ছে। এবং সেটার জন্য যে বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের এই যে আপনাদের এই শেখ হাসিনার সময় যে
বড় বড় প্রজেক্টগুলো যেগুলো রিটার্ন অন ইনভেস্টমেন্ট ইজ লো, তারা যে লুটপাটের বাজেট করেছে, আপনাকে তো ওইটা বাস্তবায়ন এই মুহূর্তে করার প্রয়োজন নাই। এখানে তো আপনার সুযোগ আছে, আপনাকে আপাতত এটা স্থগিত রেখে যে ইমিডিয়েট বাংলাদেশের মানুষের ক্রাইসিসটা কি সেটা আপনাকে অ্যাড্রেস করতে হবে। আপনি যদি এখন ওই বাজেট বাস্তবায়ন করতে গিয়ে বাংলাদেশের মানুষের উপর করের চাপ দেন, ভিএটির চাপ দেন, সেটা তো কোনো গভর্নমেন্টের ইকোনমিক ম্যানেজমেন্টের মধ্যে পড়ে বলে আমি মনে করি না। অন্তত আপনি ইকোনমিক ম্যানেজমেন্ট এটা না যে আপনার টাকার দরকার আপনি এনবিআরকে বলবেন আর এনবিআর কর বসাই দিল, ভিএটি বসাই দিল, কর বসাই দিল। দিস ইজ দ্য ইজিয়েস্ট অপশন, বাট দিস ইজ নট হাউ ইকোনমিক ম্যানেজমেন্ট। এইভাবে হবে না। আপনার বর্তমান ইকোনমিক ম্যানেজমেন্টের যে পার্সপেক্টিভ সেটা আপনাকে বুঝে সেভাবে ডিসিশন নিতে হবে। এর মধ্যে যে 100টি পণ্যের উপর যখন ভ্যাট বা কর বলা হচ্ছে, মাঝখানে কিন্তু আমরা দেখছি 3টা পণ্যের উপরে বা 3-4টা পণ্যের উপরে ভ্যাট সরিয়ে আনা হচ্ছে চাপের মধ্যে পড়ে বা একটা আন্দোলনের হুমকি বা অস্থিরতা তৈরি হচ্ছে। তাতে করে কি রাজনৈতিক এবং অর্থনৈতিক সংকটের মধ্যে আরেকটা জনগণের মধ্যে একটা অস্থির তৈরি হচ্ছে না, যেটা সামনে নির্বাচনের কেন্দ্র করে পরিষ্কার খোলাটি করবে? আমি এটার সাথে একটা প্রশ্ন করি, আমি সরকার বাংলাদেশে আছি। এই ডামাডোলের ভিতরে এর মধ্যেও সরকার একটা সিদ্ধান্ত নিয়েছে, এটা তো ক্যাবিনেটে পাশের অপেক্ষা আছে, অবস্থায় আছে যে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়া হবে। জনগণের উপর ভ্যাট বাড়ানো হচ্ছে আর সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়া হবে, এটা কি মানে আপনি কিভাবে দেখেন? এখানে আমরা যেটা মনে করি যে সরকার যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার, এখানে এই ধরনের স্টেপগুলো নিঃসন্দেহে আপনার কিছুটা সমস্যা তৈরি করবে। অ্যাট দি সেম টাইম আপনার মহার্ঘ ভাতা তো কিছুটা ইনফ্লেশন বাড়াবে, কিন্তু সাধারণ মানুষের তাদের তো আপনার কোনো আয় বাড়ছে না, এটা একটা সমস্যা। তো এই বিষয়গুলোকে আপাতত আমার মনে হয় যে তাদের খুব বেশি প্রয়োজন ছিল না যদি বলে তারা আপনার দ্রুত নির্বাচনের দিকে যেত, যেটা আমরা বারবার বলে আসছি। যে প্রশ্নটা করা হয়েছে যে মূল বিষয়টা তো হচ্ছে জবাবদিহিতা নিশ্চিত করলে আপনার অনেক সমস্যাই সমাধান হয়ে যায়, যেটা আপনার একমাত্র একটা ইলেক্টেড পার্লামেন্ট ছাড়া সম্ভব নয়। সেই কারণেই আমরা এত বেশি জোর দিচ্ছি আপনার একটা নির্বাচনের মাধ্যমে একটা জবাবদিহিমূলক সরকার এবং একটা অবস্থা তৈরি করা। কোনটা? ওটা তো বললাম, বলেছেন ওটা তো আমি যে একটু আগে বক্তব্যটা রাখলাম ইকোনমিক ম্যানেজমেন্টে, সেটা তো বলা হয়েছে। কিন্তু আচ্ছা, এই জিনিসগুলো নিয়ে এখন আজকে আলাপ করতে চাই না, কারণ এটা আপনার ভিন্ন দিকে যাচ্ছে। তো আমরা এটার উপরেও করেন যদি আর কিছু থাকে। এখনো বললেন দ্রুত নির্বাচনের যৌক্তিকতাটা কেন আপনারা আপনার এর আগের সংবাদ সম্মেলনে কিন্তু আপনি জুলাই অগস্টের মধ্যে সম্ভব আপনি এই কথাটা উচ্চারণ করেছেন, কিন্তু এইটার উপর একটা প্রতিক্রিয়া এসছে যে এত দ্রুত আমি এই জিনিসটা করতে যাচ্ছি না, আপনারা এটাই আসেন, আজকে অর্থনীতির উপরেই আসেন। দ্রব্যমূল্য কর এগুলোর উপর থাকলে সুবিধা হবে কি, এটা তো মানুষের এক্সপেকটেশন আছে একটা, তাই না? সুতরাং এইটার উপর আজকে যদি আমরা প্রজেক্ট করতে পারি, গভর্নমেন্ট হয়তো পিছিয়ে যেতে পারে। আমাদের তো এই চেষ্টাটা আমরা বলছি যে যাতে গভর্নমেন্ট উইথড্র করে, এইটাই তো উদ্দেশ্য আছে, তাই না? এখানে একটা জিনিস আপনার আমি অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে আপনার যে ভয়ঙ্কর একটা মাথা ভারী প্রশাসন আছে, আপনার জানেন, সেটা অনেক বলেছেন, এটা কিন্তু অনেক বেশি আপনার মানে এটা আমাদেরকে সরকারকে তাদের দিতে হয়, বেতন দিতে হয়, এবং অপ্রয়োজনীয় খাতে আর প্রোডাক্টিভ খাতে এত বেশি অতীতে ব্যয় করা হয়েছে, কিন্তু সেইগুলো এখন থেকেই গেছে। যেমন আপনার এই যে স্কুলগুলো, যেগুলো স্কুলের কোনো প্রয়োজন নাই, সেই সমস্ত স্কুলগুলোকে আবার নতুন করে এমপিওভুক্ত করার আবার তদবির বাণিজ্য শুরু হয়েছে। এটা রিসেন্টলি আমরা দেখতে পাচ্ছি আর কি, যে সমস্ত জায়গাতে এখন কোনো টাকা পয়সা দেওয়ারই দরকার নাই, সেগুলোতে আবার টাকা পয়সা দেওয়ার ব্যবস্থা ইন্টার গভর্নমেন্টের একটা যোগ সাজস করে, দুর্নীতি যারা করেন তাদের যোগ সাজস করে এই সেক্রেটারিয়েট থেকে চিঠি বের করে নেওয়া হচ্ছে। এটা আমার অভিজ্ঞতা থেকে বলছি আমি। দ্যাট ইজ এটা